আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমরা ৪৮ পৃষ্ঠার স্নায়ুতন্ত্রকে যে ৩ ভাগে ভাগ করা হয় এতটুকু পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা মস্তিষ্ক থেকে শুরু করব। মস্তিষ্ক এখানে শুরুতে আছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ হলো মস্তিষ্ক ও মেরুরজ্জু। মস্তিষ্ক হলো সমগ্র স্নায়ুতন্ত্রের চালক, মানে যেই দেহে যতগুলো স্নায়ুতন্ত্র আছে সব কিছুর চালক হচ্ছে মস্তিষ্ক। এরপরে দেখুন লেখা আছে, মানুষের মস্তিষ্ক কয়েকটি কর্ডের মধ্যে সুরক্ষিত। মস্তিষ্ক মেনেঞ্জেস নামক পর্দা দ্বারা আবৃত। মানুষের মস্তিষ্কের প্রধান অংশ তিনটি, যথা গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক, অগ্র বা গুরু মস্তিষ্ক। মস্তিষ্কের প্রধান অংশ হলো গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম। এটা ডান ও বাম খণ্ডে বিভক্ত। এদের ডান ও বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার বলে। মানব মস্তিষ্কে সেরিব্রাল হেমিস্ফিয়ার অধিকতর উন্নত ও সুগঠিত। এই দুই খণ্ড ঘনিষ্ঠভাবে স্নায়ুতন্তু গঠন দ্বারা সংযুক্ত। এর উপরিভাগ ঢেউ তোলা এবং ধূসর বর্ণের, মানে এখানে যে গুরু মস্তিষ্কের উপরের অংশটি এরকম ঢেউ ঢেউ টাইপের, আর হচ্ছে যে ধূসর রঙের। এরপরে কি লেখা আছে, দেখতে ধূসর বর্ণের হয় একে ধূসর পদার্থ বা গ্রে ম্যাটার বলে। গুরু মস্তিষ্কের অন্তঃস্তরে কেবলমাত্র স্নায়ুতন্তু থাকে। স্নায়ুতন্তুর রং সাদা, এটা এমসিকিউতে আসতে পারে। তাই মস্তিষ্কের ভিতরের স্তরের নাম শ্বেত পদার্থ বা হোয়াইট ম্যাটার। শ্বেত পদার্থের ভিতর দিয়ে স্নায়ুতন্তু এক স্থান থেকে অন্য স্থানে যায়। ধূসর পদার্থের কয়েকটি স্তরে বিশেষ আকারে স্নায়ুকোষ দেখা যায়। স্নায়ুকোষগুলো গুরু মস্তিষ্কের বিভিন্ন অংশে গুচ্ছবিধি স্নায়ুকেন্দ্র সৃষ্টি করে। এগুলো বিশেষ বিশেষ কর্মকেন্দ্র হিসেবে কাজ করে। দর্শন, শ্রবণ, ঘ্রাণ, চিন্তা, চেতনা, স্মৃতি, জ্ঞান, বুদ্ধি, বিবেক, পেশিচালনা, ক্রিয়া কেন্দ্র গুরু মস্তিষ্কে অবস্থিত। সেরিব্রামের নিচের অংশ হলো থ্যালামাস ও হাইপোথ্যালামাস। এগুলো ধূসর পদার্থের পুঞ্জ। ক্রোধ, লজ্জা, গরম, শীত, নিদ্রা, তাপ, সংরক্ষণ, চলন এই অংশের কাজ। এবারে হচ্ছে মধ্য মস্তিষ্ক। এই যে এখানে একটা মস্তিষ্কের ছবি দেওয়া আছে, এইটা হচ্ছে গুরু মস্তিষ্ক, এটা মধ্য মস্তিষ্ক, আর এটা কোথায়, এখানে কিন্তু লঘু মস্তিষ্ক দেওয়া নাই। ভালো করে দেখলে বুঝতে পারবেন আপনারা, কিন্তু লঘু মস্তিষ্ক দেওয়া নাই। ঠিক আছে, আমরা এটা পড়া শুরু করি। মধ্য মস্তিষ্ক। গুরু মস্তিষ্ক ও পন্স এর মাঝখানে মধ্য মস্তিষ্ক অবস্থিত। মধ্য মস্তিষ্ক দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তির সাথেও সম্পর্কযুক্ত। এরপরে পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক গুরু মস্তিষ্কের নিচে ও পশ্চাতে অবস্থিত। এটা গুরু মস্তিষ্কের চেয়ে আকারে ছোট। দেহের ভারসাম্য রক্ষা করা পশ্চাৎ বা লঘু মস্তিষ্কের প্রধান কাজ। এছাড়া লঘু মস্তিষ্ক কথা বলা ও চলাফেরা নিয়ন্ত্রণ করে। এর তিনটি অংশ, মানে পশ্চাৎ মস্তিষ্কের তিনটা অংশ, একটা হচ্ছে সেরিবেলাম, একটা পন্স, একটা মেডুলা। এবার পন্সের বিপরীত দিকে অবস্থিত খণ্ডাংশটি হলো সেরিবেলাম। এটা অনেকটা ঝুলন্ত অবস্থায় থাকে। সেরিবেলাম ডান ও বাম দুই অংশে বিভক্ত। এই যে এটা তো পন্স, এই যে লেখা আছে পন্স। পন্সের বিপরীত পাশে যে ঝুলন্ত অবস্থায় আছে এটা হচ্ছে সেরিবেলাম। এরপরে পন্স লঘু মস্তিষ্কের সামনে ও নিচে অবস্থিত। একে মস্তিষ্কের যোজক বলা হয়। এটা গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক ও মধ্য মস্তিষ্ককে স্নায়ুমাসিকের সাথে সংযোজিত করে। মেডুলা এটি মস্তিষ্কের নিচের অংশ। স্নায়ুশিশক পন্সের নিম্নভাগ থেকে মেরুরজ্জের উপরিভাগ পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ এটা মস্তিষ্ককে মেরুরজ্জুর সাথে সংযোজিত করে। এই জন্য সুষুম্না শীর্ষকে মস্তিষ্কের বোটা বলা হয়। মস্তিষ্কের এই অংশ হলো হৃদস্পন্দন, খাদ্য গ্রহণ ও শ্বসন ইত্যাদি কাজ নিয়ন্ত্রণ করে। এরপরে হচ্ছে মেরুরজ্জু, মানে স্নায়ুতন্ত্রের যে দুইটা অংশ, দুটোটা কিন্তু একটা পৃষ্ঠার মধ্যে দুটোটার ছবি দেওয়া আছে। স্নায়ুতন্ত্রের দুইটা অংশ, একটা হচ্ছে মস্তিষ্ক, একটা হচ্ছে মেরুরজ্জু, দুটোর ছবি এখানে দেওয়া আছে। এরপরে
মেরুরজ্জু। মেরুদণ্ডের মধ্যে মেরুরজ্জু সংরক্ষিত থাকে। মেরুরজ্জু ধূসর পদার্থের থাকে ভিতরে এবং শ্বেত পদার্থ মেরুরজ্জু ধূসর পদার্থে থাকে ভিতরে এবং শ্বেত পদার্থ থাকে বাইরে, অর্থাৎ মস্তিষ্কের উল্টো। মানে মস্তিষ্কে ধূসর পদার্থ বাইরে থাকে আর শ্বেত পদার্থ ভিতরে থাকে, কিন্তু এখানে শ্বেত পদার্থ বাইরে থাকে, ধূসর পদার্থ ভিতরে থাকে। ব্যাপারটা হচ্ছে এরকম। এরপরে মেরুরজ্জু শ্বেত পদার্থের ভিতর দিয়ে আজ্ঞাবাহী এবং অনুভূতিবাহী স্নায়ুতন্তু যাতায়াত করে। প্রতিবর্ত চক্র, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এটা মানে একটা ইম্পর্ট্যান্ট পড়া, এটা ভালোভাবে বুঝতে পারলে পরীক্ষার হলে লেখা যাবে। প্রতিবর্ত চক্রটা একটু কঠিন হলেও এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ওকে, তোমার হাতে মশা বসলে তুমি কি করবে? অবশ্যই মশাটাকে মারার চেষ্টা করবে। তোমার হাতে মশা বসেছে, সেটা তুমি কিভাবে টের পেলে? তুমি মশার কামড় অনুভব করেছো, তাই তুমি এমনটি করছো। তুমি মশার কামড় অনুভব করেছো স্নায়ুর উদ্দীপনার জন্য। স্নায়ুর ক্রিয়া যা উদ্দীপনায় সাড়া দেওয়াও তাই। আয়নাতে আলো ফেলার সঙ্গে সঙ্গে যেমন আলো প্রতিফলিত হয়, প্রতিবর্ত ক্রিয়াও অনেকটাই তেমনই। এরপরে দেখো কি বলছে। প্রতিবর্ত ক্রিয়া ঘটে স্নায়ুতাড়নার তাৎক্ষণিক কার্যকারিতার ফলে। স্নায়ুতাড়না কি? স্নায়ুর ভিতর দিয়ে যে সংবাদ বা অনুভূতি প্রবাহিত হয় তাকে স্নায়ুতাড়না বলে। আমরা যেমন হাতে মশা বসলে, মশা কামড় দিলে মশা তাড়িয়ে দিই, অথবা পায়ে পিন ফুটলে আমরা নিমিষে তা সরিয়ে নিই। এটা কিভাবে ঘটে? হাতের উপরে মশা বসলে স্নায়ুর গ্রাহক প্রান্তের উদ্দীপক হলো মশা। এর উপস্থিতি অনুভব করার সঙ্গে সঙ্গে কোষ প্রান্তে সাড়া জাগে, আমরা মশাটিকে তাড়িয়ে দিই অথবা মেরে ফেলি। এই সকল ক্রিয়া যেন অজ্ঞাতসারে আপনা আপনি হয়ে থাকে। এরূপ যে ক্রিয়া অনুভূতির উত্তেজনা দ্বারা সৃষ্টি হয়, উৎপন্ন হয়, মস্তিষ্ক দ্বারা চালিত হয় না, তাকেই প্রতিবর্ত ক্রিয়া বলে। এরপরে দেখো প্রতিবর্ত ক্রিয়া বলে প্রতিটি প্রতিবর্ত চক্রের 5টি অংশ থাকে, যথা গ্রাহক অঙ্গ, অনুভূতিবাহী স্নায়ু, প্রতিবর্ত কেন্দ্র, আজ্ঞাবাহী স্নায়ু, সাড়া প্রদানকারী অঙ্গ। তাৎক্ষণিক আত্মরক্ষার জন্য কোনো অঙ্গের তড়িৎ ক্রিয়ার নাম প্রতিবর্ত ক্রিয়া। উদাহরণ: আগুনে হাত লাগা বা পেন ফোটা মাত্র হাত টেনে নেওয়া, চোখে প্রখর আলো পড়া মাত্র চোখের পাতা বন্ধ হয়ে যাওয়া। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে এই বিষয়টা বোঝাবো যে প্রতিবর্ত ক্রিয়া আসলে জিনিসটা কি। দেখো, এটা হচ্ছে আমার হাত। যখন আমার হাতে, ধরো আমি একটা হাত আঁকলাম, ধর এটা আমার হাত, হাতে একটা মশা বসলো, ধর এটা মশাটা বসলো। বসার পরে আমার এই যে হাত, আমার হাতের স্নায়ুগুলা মশাটা বসার সাথে সাথে মশার যে উদ্দীপনাটা আছে সেটা গ্রহণ করলো। গ্রহণ করার পরে এই স্নায়ুটা, মানে এই স্নায়ুতন্ত্রের উদ্দীপকটা এক স্নায়ুতন্ত্র থেকে আরেক স্নায়ুতন্ত্রে প্রবাহিত হয়ে মস্তিষ্কে পৌঁছাবে। মস্তিষ্ক তখন আমাকে সিগন্যাল পাঠাবে, আমার আরেক হাত কী করবে, তখন ওই হাতটা এই হাতের মশাটাকে মারার জন্য চেষ্টা করবে বা এটাকে সরাই দিবে। এইটাই হচ্ছে মূলত প্রতিবর্ত ক্রিয়া। এত কঠিনের কোনো দরকার নাই, বইয়ের ভাষায় লিখবা, সিম্পলি যেটা বুঝবা সেটা লিখবা। বইয়ের মতো সেম টু সেম লিখতে গেলে কিছু লাইন ভুল হইতেও পারে, কারণ বইয়ের এখানে একটু কঠিন করে দেওয়া আছে। মেইন কাহিনী হচ্ছে এটাই, যে এই যে এখানে দেখো, এখানে চিত্রে দেওয়া আছে, এটা হচ্ছে তোমার ত্বক, যেটা গ্রাহক যন্ত্র। মশা যখন বসে এটা হচ্ছে ঐচ্ছিক পেশি। তো যখন তোমার হাতে মশাটা বসে তখন অনুভূতিটা এইভাবে আস্তে আস্তে যায়, গিয়ে এইখানে যায়, যাওয়ার পরে এইটা হচ্ছে যে ক্যান্টিনলি গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার, এগুলোর মাধ্যমে আস্তে আস্তে মানে তোমার ব্রেনে বা মস্তিষ্কে সংকেত পাঠায়। তোমার মস্তিষ্কে যখন সংকেত পাঠায়, তোমার মস্তিষ্ক সংকেতটাকে আবার উল্টো দিকে ফেরত দিয়ে আরেকটা হাতে তোমার সংকেতটা পাঠায়, তখন ওই হাত তোমার মশাটাকে মারার চেষ্টা করে। এটাই হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। এবার দেখো, এখানে ওরা ব্যাখ্যা দিচ্ছে, আমরা ব্যাখ্যাটা একটু পড়ি। হাতের চামড়ায় পিন ফোটা মাত্র অনুভূতিবাহী স্নায়ু পিন ফোটার যন্ত্রণা গ্রহণ করে। এই যন্ত্রণাদায়ক তাড়না অনুভূতিবাহী স্নায়ুর মাধ্যমে মেরুরজ্জুতে পৌঁছায়। কোথায় পৌঁছায়? মেরুরজ্জুতে। ওই একই তাড়না
অনুভূতিবাহী স্নায়ুকোষ থেকে আজ্ঞাবাহী স্নায়ুতে প্রবাহিত হয়ে স্নায়ুতাড়না আজ্ঞাবাহী কোষে পৌঁছামাত্র পেশিতে প্রেরণ করে, ফলে পেশি সংকুচিত হয় এবং যন্ত্রণার উৎস থেকে হাত সরিয়ে দেয়। এখানে অত্যন্ত জটিল একটি প্রক্রিয়াকে সহজ করে বর্ণনা করা হলো। আসলে পিন ফোটানোর সঙ্গে সঙ্গে বেশ কিছু অনুভূতিবাহী স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে এই উদ্দীপনা অনেকগুলো পরস্পর সংযুক্ত স্নায়ুকোষের মাধ্যমে অনেকগুলো আজ্ঞাবাহী কোষে প্রবাহিত হয়। এসব আজ্ঞাবাহী স্নায়ু পেশিতে উদ্দীপনা বহন করে হাত সরিয়ে আনে, অনুভূতি মস্তিষ্কেও পৌঁছায়। ফলে শরীরে কী ঘটছে শরীরে তা জানতে পারে। প্রতিবর্ত ক্রিয়া একটি সমন্বিত কার্যক্রম। প্রতিবর্ত ক্রিয়ায় 5টি অংশ কাজ করে, তাদের যে কোনো একটির অভাবে কাজটি সঠিকভাবে হতে পারে না। মানে এখানে হচ্ছে 5টা অংশ কাজ করে। একটা হচ্ছে গ্রাহক অঙ্গ, একটা হচ্ছে অনুভূতিবাহী স্নায়ু, একটা হচ্ছে প্রতিবর্ত কেন্দ্র, একটা আজ্ঞাবাহী স্নায়ু, একটা সাড়া প্রদানকারী অঙ্গ। ঠিক আছে, ধরো গ্রাহক অঙ্গ কাজ না করলো, তখন তোমার অন্যান্য যেই সকল অঙ্গগুলো আছে সেগুলো কিন্তু কাজ করতে পারবে না, তোমার প্রতিবর্ত ক্রিয়াটা ভালোভাবে হবে না। আজকের জন্য এটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।